হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ভ্যালেন্স বন্ড থিওরির প্রয়োগটা পড়বো। আগের দিন আমরা দেখেছি যে ভ্যালেন্স বন্ড থিওরি কী, এবং ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা দেখেছি যে কোনো কোঅর্ডিনেটেড কম্পাউন্ডের কী কী বের করা যায়, তার হাইব্রিডাইজেশন বের করা যায়, ঠিক আছে, তার কোঅর্ডিনেশন নাম্বার বের করা যায়, তার স্ট্রাকচার বের করা যায়, তার ম্যাগনেটিক নেচার বের করা যায়, ম্যাগনেটিক মোমেন্ট বের করা যায়, এবং আলটিমেটলি স্পিন মাল্টিপ্লিসিটি বের করা যায়। তো আজকে আমরা দেখব যে সেইগুলো কীভাবে বের করা যায়। তো জেনারেলি 4 কোঅর্ডিনেটেড এবং 6 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডের জন্য আমরা ভ্যালেন্স বন্ড থিওরিটা প্রয়োগ করব। 4 কোঅর্ডিনেটেড কম্পাউন্ড বলতে আমরা বুঝি যে যদি কোনো একটা কম্পাউন্ডের যে সেন্ট্রাল মেটাল অ্যাটম রয়েছে তার চারিদিকে 4টে লিগেন্ড থাকে, ঠিক আছে, 4টে মনোডেন্টেড লিগেন্ড থাকে, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার হয় 4 এবং সেটাকে আমরা বলি 4 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডস। তো আজকের ভিডিওটা স্পেশালি সেই সমস্ত 4 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডসগুলোর জন্যই আমরা ভ্যালেন্স বন্ড থিওরির প্রয়োগ করব, ঠিক আছে। তো এখানে লিগেন্ড হচ্ছে, দেখো এই যে সিএল রয়েছে এটা হচ্ছে লিগেন্ড। তো প্রথমে আমরা দেখব, আগের দিনও আমরা আলোচনা করেছিলাম যে লিগেন্ডগুলোকে জেনারেলি আমরা দুটো পার্টে ভাগ করি। ফার্স্ট পার্ট হচ্ছে উইক ফিল্ড লিগেন্ড, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগেন্ড। উইক ফিল্ড লিগেন্ডের মধ্যে আমরা জেনারেলি দেখেছিলাম যে সমস্ত হ্যালাইডগুলো রয়েছে সেই সমস্ত হ্যালাইডগুলো সবই ছিল উইক ফিল্ড লিগেন্ড। স্ট্রং ফিল্ডের মধ্যে আমরা দেখেছিলাম সিএন মাইনাস এবং সিও, অর্থাৎ কার্বনিল গ্রুপ এবং সিএন মাইনাস গ্রুপ বা সায়ানাইড গ্রুপ, এই দুটো আমরা দেখেছিলাম স্ট্রং ফিল্ড লিগেন্ডের মধ্যে। এবার আমরা দেখেছিলাম ওয়াটার, যেটা সেই ওয়াটারটাকে কাউন্ট করা হয় উইক ফিল্ড লিগেন্ডের মধ্যে, আর NH3-কে কাউন্ট করা হয় স্ট্রং ফিল্ড লিগেন্ডের মধ্যে। তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, যে যদি Cr2+, Mn2+, Fe2+ এবং Cobalt2+, এই 4টে কম্পাউন্ডের সাথে বা সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে যদি NH3 যুক্ত হয় তাহলে সেটা স্ট্রং ফিল্ড লিগেন্ড হিসাবে আর কাজ করতে পারে না, উইক ফিল্ড লিগেন্ড হিসাবে কাজ করতে পারে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা এক্সাম্পল এখানে দেখব, সেখানে লিগেন্ডটা হবে হয় উইক ফিল্ড, না হলে হবে স্ট্রং ফিল্ড, এবং মেটালটার অক্সিডেশন স্টেট দেখব, তার ইলেকট্রনিক কনফিগারেশন দেখব, সেই অনুযায়ী পুরো কম্পাউন্ডটার আমরা চেষ্টা করব যে পুরোপুরিভাবে তার স্ট্রাকচার কেমন হবে, হাইব্রিডাইজেশন কেমন হবে, ম্যাগনেটিক নেচার, মুভমেন্ট এবং স্পিন মাল্টিপ্লিসিটি কেমন হবে সেইগুলো বের করার জন্য, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে NiCl4 2-। তো এখানে দেখো আমরা কোঅর্ডিনেশন এন্টিটিটার কথা লিখেছি, এখানে NiCl4 2-। এখানে নিকেল হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম আর ক্লোরিন হচ্ছে লিগেন্ড, ঠিক আছে। এখানে ক্লোরিনটা উইক ফিল্ড লিগেন্ড হিসাবে ট্রিট করা হয়। আচ্ছা, এবার আমরা দেখব এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা নিকেলটা নেওয়া হয়েছে, এর অক্সিডেশন স্টেট কত। তো আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এর অক্সিডেশন স্টেট এটা যদি -4 হয় তাহলে এর বাইরে -2 দেওয়া আছে, তাহলে আমরা যদি এখানে +2 বসাই তবেই দেখো 2 - 4 মানে বাইরে -2টা আসবে, অর্থাৎ এখানে নিকেলটা +2 স্টেটে রয়েছে। তাহলে আমরা যদি নিকেলের পারমাণবিক সংখ্যার কথা ভাবি তাহলে আমরা জানি প্রত্যেকে নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 28। অর্থাৎ নিকেলের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হবে আর্গন, মানে 18টা হয়ে গেল, ঠিক আছে, 3d8 4s2। এবার এই নিকেল থেকে যদি দুটো ইলেকট্রন বের করে নিকেল 2+ আমরা করতে চাই তাহলে বাইরের যে দুটো ইলেকট্রন রয়েছে সেই দুটো বেরিয়ে যাবে, অর্থাৎ নিকেল 2+-এর যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হবে আর্গন 3d8 4s0, অর্থাৎ 4s অরবিটালে কোনো ইলেকট্রন থাকবে না, পাশাপাশি 4p কি হবে, 4pটাও হয়ে যাবে 0। তাহলে পুরো ব্যাপারটা এবার আমাদের কাছে এটা ক্লিয়ার হলো। তাহলে নিকেল 2+-এর যে জায়গাটা এটা আমরা লিখলাম। এবারে 3d-তে দেখতে পাচ্ছি আমরা 8টা ইলেকট্রন রয়েছে। এবার অ্যাটমিক স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী আমরা জানি যে ডিতে 5টা কক্ষক থাকে, ঠিক আছে, এবং প্রত্যেকটাতে আমরা জানি প্রথমে একটা করে করে ইলেকট্রন ভর্তি হয়, তারপরে কি হয়, পেয়ারিং শুরু হয়, অর্থাৎ টোটাল 8টা ইলেকট্রনকে আমরা এইভাবে লিখব 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 4s-এর জায়গাটা ফাঁকা থাকবে, 4p-র জায়গাটাও ফাঁকা থাকবে। তাহলে আমরা খুব সহজেই আমরা এদের যে ইলেকট্রনিক কনফিগারেশন নিকেল 2+-এর, সেই নিকেল 2+-এর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা লিখতে পারলাম। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই কনফিগারেশনে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। তাহলে নাম্বার অফ
আনপেয়ার্ড ইলেকট্রনস সমান হচ্ছে 2। এই আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যাটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে বা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, অর্থাৎ যারা কোনো জোটবদ্ধ অবস্থাতে নেই। এবার ব্যাপার হচ্ছে যে লিগেন্ডটা আমরা এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে ক্লোরিন। এই ক্লোরিন হচ্ছে একটি উইক ফিল্ড লিগেন্ড, অর্থাৎ এটি হচ্ছে একটি দুর্বল লিগেন্ড। তাই ক্লোরিন এই যে ভেতরের ডি অরবিটালে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে এদেরকে ঠেলে ভেতরের দিকে প্রবেশ করাতে পারে না। সেই জন্য কী হয়, যেহেতু ক্লোরিন দুর্বল লিগেন্ড, ক্লোরিন যখন নিকেলের সাথে যুক্ত হয়, ঠিক আছে, এবং যখন কোঅর্ডিনেট বন্ধন তৈরি করে, তখন ক্লোরিন এই যে বাইরের কক্ষপথগুলো রয়েছে বা অরবিটালের 4s এবং 4p অরবিটাল যেগুলো রয়েছে সেখানে কি করে, ক্লোরিনের ইলেকট্রনগুলো এসে জড়ো হয় বা জমা হয়। তাহলে ক্লোরিনের ইলেকট্রনগুলোকে যদি আমরা এরকম ক্রস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, তাহলে ক্লোরিনের যে ইলেকট্রন, চারটে ক্লোরিন যে চারটে ইলেকট্রন জোড় দেয় বা চারটে ইলেকট্রন পেয়ার যে ডোনেট করে, সেইগুলো কোথায় কোথায় এসে প্রবেশ করে? একটা 4s-এ আর তিনটে 4p-তে, এবং একটা s এবং তিনটে p মিলে এখানে যে হাইব্রিডাইজেশনটা তৈরি হয় সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন বা sp3 সংকরায়ন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম এর আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা হবে দুটো, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন সেটা কি হবে? sp3। আর আমরা খুব ভালো করেই জানি যে যদি কোনো হাইব্রিডাইজেশন sp3 হয় টেট্রাহেড্রালের ক্ষেত্রে, আগের দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছি, তাহলে পরে তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হবে টেট্রাহেড্রাল। ঠিক আছে, 4 কোঅর্ডিনেটেডের ক্ষেত্রে যদি sp দুরকম পসিবল, 4 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডস দুরকম হতে পারে, আইদার sp3 হবে আর dsp2 হবে, এর বাইরে কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে sp3 মানেটা হচ্ছে স্ট্রাকচারটা হবে টেট্রাহেড্রাল, আর dsp2 হলে সেটা হবে স্কয়ার প্লেনার। তাহলে এখানে কি হলো? sp3, একটা s তিনটে p, এখানে ইলেকট্রনগুলো প্রবেশ করলো, এর হাইব্রিডাইজেশন হলো sp3, স্ট্রাকচারটা হলো টেট্রাহেড্রাল, এবং আমরা এটাকে বলতে পারি আউটার অরবিটাল কমপ্লেক্স। কেন আউটার অরবিটাল বলা হলো? তার কারণটা হচ্ছে এই যে ক্লোরিন প্রবেশ করেছে সেগুলো কোথায়? বাইরের যে অরবিটালগুলো সেইগুলোতে প্রবেশ করেছে। যদি এমন করতে পারতো, ক্লোরিন যদি স্ট্রং হতো, তাহলে ক্লোরিন কি করতো? এই ইলেকট্রনটাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিত, ফলে এখানটা ফাঁকা হয়ে যেত। এখানটা ফাঁকা হয়ে যাওয়ার ফলে এখান থেকে ইলেকট্রনগুলো ঢুকতে শুরু করতো। তাহলে এখানে ডিতে একটা ইলেকট্রন ঢুকতো, এসে একটা ইলেকট্রন পেয়ার ঢুকতো, আর পিতে তখন দুটো ঢুকতো, অর্থাৎ DsP2, তখন এই কনফিগারেশনটা হতো। কিন্তু ক্লোরিন যেহেতু উইক ফিল্ড লিগেন্ড, তাই ক্লোরিন কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলো না এবং আউটার অরবিটাল কমপ্লেক্স তৈরি করলো। আশা করি পুরো ব্যাপারটা এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। পাশাপাশি আমরা কতগুলো ইনফরমেশন জেনে নেব, যেমন প্রথমত হচ্ছে এদের যে ম্যাগনেটিক মোমেন্ট, আমরা আগের দিন আলোচনা করেছি ম্যাগনেটিক মোমেন্ট বের করা হয় মিউ সমান √n × n+2। তাহলে এখানটা মুছে দিচ্ছি, মিউ সমান √n × n+2, এই ভ্যালু থেকে আমরা বের করতে পারবো। তাহলে এখানে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে √2 × 2 + 2, তার মানে √8 বোর ম্যাগনেটন, Bm বোর ম্যাগনেটন। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট আমরা কিন্তু বের করতে পারলাম। আবার যদি আমাদের স্পিন মাল্টিপ্লিসিটি বের করতে দেয়, তাহলে আমরা এখান থেকে স্পিন মাল্টিপ্লিসিটি বের করতে পারবো। তার ফর্মুলা হচ্ছে 2s + 1, যেখানে s মানে হচ্ছে প্রতিটি আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য s এর ভ্যালু হবে +½ করে করে। তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন দুটো আছে, তাহলে s এর টোটাল ভ্যালুটা হবে 2 × ½ মানে কত? 1। অর্থাৎ এখানে ভ্যালুটা যদি আমরা বসাই, s এর ভ্যালু 1 বেরিয়েছে আমাদের, +1 মানে 3, অর্থাৎ এটা স্পিন মাল্টিপ্লিসিটি হবে 3, ম্যাগনেটিক মোমেন্ট হবে √8 বোর ম্যাগনেটন, স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল, কমপ্লেক্স হবে আউটার অরবিটাল কমপ্লেক্স, হাইব্রিডাইজেশন হবে sp3, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 2, এবং
আনপেয়ার ইলেকট্রন থাকার কারণে এর ম্যাগনেটিক নেচারটা হবে প্যারাম্যাগনেটিক। আশা করি এবার তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা ভ্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে দেখো কত কি জানতে পারছি, যে এই যে মেটালটা রয়েছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, এর অক্সিডেশন স্টেট তো প্রথমেই জানছি, এর আনপেয়ার ইলেকট্রন প্রথমেই জানছি, প্যারাম্যাগনেটিক নেচার জানছি, ম্যাগনেটিক মোমেন্ট জানছি, হাইব্রিডাইজেশন জানছি, স্ট্রাকচার জানছি, কমপ্লেক্সটা কেমন টাইপের হবে সেটা জানছি, এবং আলটিমেটলি আমরা স্পিন মাল্টিপ্লিসিটি সম্পর্কেও জানতে পারছি। তাহলে আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলে। এবার হচ্ছে নেক্সট সেকেন্ড, যদি আমাদের এই এক্সাম্পলটা চেঞ্জ করে 2 নাম্বার তোমরা নিজেরা লেখো, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। যদি আমাদের দেওয়া থাকতো CN, ঠিক আছে, হোল 4 2-, তাহলে আমাদের কি হতো? তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যে লিগেন্ডটা আমরা এবার ব্যবহার করেছি দ্বিতীয় ক্ষেত্রে, এটা কিন্তু স্ট্রং ফিল্ড লিগেন্ড, শুধু পার্থক্য এটাই, আগেরটা ছিল ক্লোরাইড, এটা হচ্ছে সায়ানাইড, আগেরটা ছিল উইক ফিল্ড লিগেন্ড, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগেন্ড। নিকেলটার ব্যাপার কিন্তু একই রকম আছে, নিকেল 2+, এখানকার কনফিগারেশন যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। 3D8টাকে আমরা যেমনভাবে আগে বানিয়েছিলাম তেমনভাবে বানিয়ে নেবো আগে, 6, 7, 8, 4s ফাঁকা পড়ে থাকবে, 4p ফাঁকা পড়ে থাকবে। ক্লিয়ার এতটা অবধি? বেশ। এবার ঘটনাটা কি ঘটে, যেহেতু CN স্ট্রং ফিল্ড লিগেন্ড, খুব ভালো করে বোঝো, CN এর ক্ষমতা আছে বা CN এটা করতে পারে যে এই যে ভেতরে দুটো ইলেকট্রন একা একা রয়েছে বা ফাঁকা ফাঁকা রয়েছে, CN কি করে, এদেরকে বাইরে থেকে ফোর্স করে ভেতরে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলেই তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো CN কি করবে, এই যে বাইরের লাস্টের যে ইলেকট্রনটা রয়েছে আনপেয়ার ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে এর ঢুকিয়ে এইখানে পাঠিয়ে দেয়। তাহলে পরের স্টেপে আমরা লিখছি একটু বড় করে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এগুলো যেমন ছিল তেমনই আছে। এই ইলেকট্রনটা এখানে ঢুকে যাওয়ার ফলে এটা স্পিনটা চেঞ্জ হয়ে গেল এবং এরকমভাবে প্রবেশ করলো। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এই ক্ষমতাটা একমাত্র কার আছে? যারা স্ট্রং ফিল্ড লিগেন্ড তাদেরই আছে। যদি এটা উইক ফিল্ড লিগেন্ড হতো বাইরে চুপচাপ এসে বসে যেত, কিন্তু স্ট্রং ফিল্ড লিগেন্ড এর ক্ষমতা বেশি। এ আসার সাথে সাথে কি করলো, এরা জায়গা ছেড়ে দিল, জায়গা ছেড়ে কি করলো, এই ইলেকট্রনটা এখানে এসে বসে পড়লো এবং মাঝখানে এই পোর্শনটা ফাঁকা করে দিল। তাহলে পরে আমাদের এখানে এই স্ট্রাকচারটা দাঁড়িয়ে যাবে এরকম, অর্থাৎ এখানে CN এর দুটো ইলেকট্রন ঢুকবে, এখানে একটা ইলেকট্রন পেয়ার ঢুকবে, এখানে একটা ইলেকট্রন পেয়ার, এখানে একটা ইলেকট্রন পেয়ার। তাহলে আমাদের 4টে CN কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের স্ট্রাকচারটা যে হাইব্রিডাইজেশন, সেই হাইব্রিডাইজেশনটা এখান থেকে শুরু হলো এবং এর হাইব্রিডাইজেশনটা আমরা লিখব D। এই যে D আছে, এই যে S আর দুটো P, DsP2। এই DsP2তে এই Dটা আসছে 3D থেকে, এটা আসছে 4s থেকে, এটা আসছে 4p থেকে। দেখো এই যে Dটা, এটা দেখো n-1D, ঠিক আছে। দেখবে আগের ভিডিওতে এগুলো আমরা বারবার বলছিলাম যে Dটা DsP2-র ক্ষেত্রে এটা n-1D হয়, ঠিক আছে। এবং এক ঘর আগে বা ভেতরের অরবিটালে এটা প্রবেশ করছে, সেই জন্য এই কমপ্লেক্সটাকে আমরা বলবো ইনার অরবিটাল। আগেরটা ছিল আউটার, এটা হলো ইনার, কারণ ভেতরে প্রবেশ করতে পারছে। পাশাপাশি দেখো এর মধ্যে কিন্তু আর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, অযুগ্ম ইলেকট্রন ছিল, তারা পেয়ার্ড হয়ে গেছে বা জোটবদ্ধ অবস্থায় চলে এসেছে। তার মানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস n0। যদি আনপেয়ার্ড ইলেকট্রন নাই থাকে তাহলে সেটার প্যারাম্যাগনেটিক থাকবে না, তখন এই কম্পাউন্ডটা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। খুব সহজ একটা পোর্শন এবং ইন্টারেস্টিং পোর্শন, আশা করি তোমাদের ভালো লাগছে এবং বুঝতে পারছো। আচ্ছা, এটা হচ্ছে তখন হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। পাশাপাশি আমাদের যে ম্যাগনেটিক মুভমেন্টের মিউ ভ্যালুটা কী হবে, √n × n+2। এনটাই যদি 0 হয় তাহলে মিউটা তো 0 হয়েই যাবে, তাহলে মিউ এর ভ্যালুটা হয়ে যাবে 0 বোর ম্যাগনেটন, ঠিক আছে। বেশ, তাহলে আমরা দেখতে পেলাম। এবার আমরা বের করব যেটা, সেটা হচ্ছে এর স্ট্রাকচার। DsP2 যদি হয় তাহলে স্ট্রাকচারটা হবে স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে। sp3 হলে টেট্রাহেড্রাল আর DsP2 হলে হচ্ছে স্কোয়ার প্ল্যানার। বেশ, এবার স্পিন মাল্টিপ্লিসিটির ভ্যালু 2s + 1,
এখানে তো কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে এসের ভ্যালুটা 0, তার মানে হচ্ছে 2 × 0 + 1, তার মানে 1, অর্থাৎ স্পিন মাল্টিপ্লিসিটি 1। তাহলে আমাদের স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল স্কোয়ার প্লেনার, ইনার অরবিটাল কমপ্লেক্স, ডায়াম্যাগনেটিক এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ব্যবহার করার জন্য আমাদের DsP2 হাইব্রিডাইজেশন দাঁড়ালো। তাহলে আশা করি দুটো জিনিস এবং দুটোর মধ্যে পার্থক্য তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। এবার আমরা আসবো 3 নম্বর এক্সাম্পলে। ঠিক আছে, এগুলো যত এক্সাম্পল প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে। NiCO হোল 4 দেওয়া আছে, এটি দেওয়া আছে। আমরা জানি CO হচ্ছে নিউট্রাল, ঠিক আছে, কার্বনিল গ্রুপটা নিউট্রাল, সেই জন্য নিকেলটাও কিন্তু এখানে 0 স্টেটে আছে। খুব ভালো করে বোঝো, এটাও 0 স্টেটে আছে, এটাও 0 স্টেটে আছে, সেই জন্য এটা হচ্ছে একটা নিউট্রাল কোঅর্ডিনেশন কমপ্লেক্স, আমরা খুব ভালো করেই জানি, এবং এর উপরে কোনো চার্জ থাকবে না। তার মানে যেটা দাঁড়ালো, এই যে CO নেওয়া আছে, এই CO কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, আমরা দেখেছি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে একটু আগেই দেখলাম এক্সাম্পলগুলো, সেখানে CO ছিল, Cn- ছিল। আচ্ছা বেশ, এবারে এই যে নিকেল রয়েছে, এই নিকেলটা তার মানে এখানে 0 স্টেটে রয়েছে, তার মানে এর যে কনফিগারেশন, সেই কনফিগারেশনটা হবে আর্গন 3d8 4s2, 18 আর 8 26 আর 2 28। তার কারণটা হচ্ছে নিকেল থেকে কোনো ইলেকট্রন বেরোয়নি, সেই জন্য 4s-এ কিন্তু দুটো ইলেকট্রন অলরেডি থাকবে। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটার যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে ইলেকট্রন বিন্যাসটা ঠিক এরকম টাইপের হবে। 8টা হয়ে গেল, 4s-এ দুটো ইলেকট্রন বসলো, 4p-টা কিন্তু আমাদের ফাঁকা পড়ে আছে। ঠিক আছে, এবারে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, যখন এখানে কোবাল্ট প্রবেশ করে, যখন এখানে কার্বনিল গ্রুপ প্রবেশ করে বা CO প্রবেশ করে বা কার্বন মনোক্সাইড প্রবেশ করে, তখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য কি হয়, এই ইলেকট্রনটা জোটবদ্ধ অবস্থাতে চলে আসে, তাহলে এই ইলেকট্রনটা এখানে পেয়ারিং হয়ে যায়, এটা এখানে পেয়ারিং হয়ে যায়, তাহলে পেয়ারিং হয়ে যাওয়ার পর এই পোর্শনটা ফাঁকা হয়ে যাবে, এই ঘরটা, আর এই ইলেকট্রনগুলো তখন এখানে চলে আসবে। ঠিক বেশ, এবারে তখন আমাদের যে স্ট্রাকচারটা আলটিমেটলি দাঁড়ায় সেটা হচ্ছে, এটা এখানে চলে আসার পর এটা পেয়ার হয়ে গেল, ঠিক আছে, তাহলে এই পোর্শনটা ফাঁকা হয়ে গেল, কিন্তু এই দুটো ইলেকট্রন তখন ভেতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে কি হলো, আমাদের ঠিক এই এসটা ফাঁকা রয়ে গেল, 4s-টা, আর এই 3টে 4p, এখানে আমাদের কোবাল্টটা প্রবেশ করে। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। সরি, আবার কোবাল্ট বলে ফেললাম, কার্বন নীল গ্রুপটা প্রবেশ করে বা কার্বন মনোক্সাইড প্রবেশ করে। তাহলে একটা S আর 3টে P, তাহলে এখানেও যে হাইব্রিডাইজেশনটা হয় সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তাহলে শুধুমাত্র যে উইক ফিল্ড নিলেই যে sp3 হবে, স্ট্রং ফিল্ড নিলে যে sp3 হবে না, এই কনসেপ্টটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে ভুল। আমাদের স্ট্রাকচার দেখে নিতে হবে, স্ট্রাকচারের মাধ্যমে আমাদের যা রেজাল্ট আসবে আমাদের তাই মেনে নিতে হবে। ঠিক আছে, শুধুমাত্র এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে যে স্ট্রং ফিল্ড হলে এই লিগ্যান্ডগুলোকে, ইলেকট্রনগুলোকে ভেতরে ঢোকাতে পারবে, উইক ফিল্ড হলে পারবে না। এখানে যদি আমরা একটা উইক ফিল্ড লিগ্যান্ড নিতাম তাহলে কিন্তু এখানে কোনো ইয়ে হতো না, এটাকে ঢোকাতে এখানে পারতো না, এখান থেকে স্ট্রাকচারটা শুরু করতো। ঠিক আছে বেশ, এবারে আমরা এখানে একটা জিনিস দেখে নেব, এর হাইব্রিডাইজেশনটা হলো sp3। 2 নাম্বার আমরা দেখে নেব যে এটা বাইরে থেকে ঢুকেছে, সেই জন্য আমরা এটাকে বলবো আউটার অরবিটাল। পাশাপাশি এই যে স্ট্রাকচারটা হবে সেটা হবে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রালটাকে শর্টে আমি TD আকারে লিখেছি, টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। আচ্ছা, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে না, সব পেয়ারিং হয়ে গেছে, সেই জন্য এটা ম্যাগনেটিক নেচারটা হবে ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, ডায়াম্যাগনেটিক হওয়ার জন্য মিউ ভ্যালুটা 0 হয়ে যাবে, স্পিন মাল্টিপ্লিসিটিটা হয়ে যাবে 2 × 0 + 1, মানে হচ্ছে 1। স্পিন মাল্টিপ্লিসিটি 1, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 0, ম্যাগনেটিক মুভমেন্ট মিউ সমান 0, হাইব্রিডাইজেশন sp3, এবং পুরো স্ট্রাকচারটা আসবে আমাদের টেট্রাহেড্রাল। বেশ, পুরো ব্যাপারটা না হলে এবারে বুঝতে পারলে। এবার আমরা একটু 4 নম্বর এক্সাম্পলের দিকে যাব। আশা করি পুরো ব্যাপারগুলো তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ভ্যালেন্স বন্ড থিওরি থেকে এগুলোই জানা যায়, হাইব্রিডাইজেশন জানা যায়, স্ট্রাকচার জানা যায়, ম্যাগনেটিক মুভমেন্ট জানা যায়। ঠিক আছে, এই সমস্ত কিছু জানা যায়। জিঙ্ক NH3 হোল 4 2+, ক্লিয়ার এতটা অবধি? বেশ, এবার এই যে জিঙ্ক দেওয়া রয়েছে, জিঙ্কটা এখানে দেওয়া রয়েছে দেখো 2+ স্টেটে, তাহলে আগে জিঙ্কের কনফিগারেশনটা লিখে নিই। আর্গন 3d10
4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, সেই জন্য Zn2+ হয়েছে, তার মানে 4s 0 আর 4p তো 0 হবেই। তাহলে 3d10 অর্থাৎ ডিতে কিন্তু সব পেয়ারিং করা আছে, প্রত্যেকটা ইলেকট্রন অলরেডি পেয়ার্ড বা জোটবদ্ধ অবস্থাতেই আছে। 4sটা ফাঁকা আছে, 4pটা ফাঁকা আছে। তাহলে একটা জিনিস দেখো, আমরা আগের ভিডিওতে বলেছি যে Zn2+, জিঙ্কের নিচে আছে ক্যাডমিয়াম 2+, আর তার নিচে আছে Hg2+। এদের ক্ষেত্রে সবসময় টেট্রাহেড্রাল স্ট্রাকচার পাওয়া যায়, অর্থাৎ সবসময় sp3 হাইব্রিডাইজেশন হয়, কখনোই dsp2 পাওয়া যায় না। তার কারণটা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আর্গনের 3d10 হওয়ার জন্য প্রত্যেকটা ঘর কিন্তু ফুলফিলড হয়ে গেছে, অর্থাৎ কোথাও কিন্তু আর ফাঁকা জায়গা নেই। যদি কোথাও এখানে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকতো এটাকে জোরে ঢোকানো যেত জোর করে, কিন্তু এখানে আমরা স্ট্রং ফিল্ড লিগেন্ডই ব্যবহার করি আর উইক ফিল্ড লিগেন্ডই ব্যবহার করি, যাই ব্যবহার করি না কেন আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু আর কিছু করার নেই। অর্থাৎ এই ইলেকট্রনগুলো যেহেতু অলরেডি ফুলফিলড হয়ে আছে, সেই জন্য লিগেন্ডের যে ইলেকট্রনগুলো সেগুলো কিন্তু এখানেই ঢুকবে এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করবে। তো আমাদের এখানে NH3 নেওয়া হয়েছে। NH3 আমরা জানি সচরাচর স্ট্রং ফিল্ড লিগেন্ড, কিন্তু স্ট্রং ফিল্ড লিগেন্ড হলেও এখানে এর কিছু করার নেই, কারণ এখানে কোনো বিজোড় বা আনপেয়ার্ড ইলেকট্রন নেই। ফলস্বরূপ কী হবে, এই NH3 চারটের যে ইলেকট্রন সেগুলো বাইরে ঢুকবে, আর তো কিছু করার নেই। অর্থাৎ এখানে যে হাইব্রিডাইজেশনটা হবে সেটা হবে sp3, এখানে যে স্ট্রাকচারটা হবে সেটা হবে টেট্রাহেড্রাল, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, মিউটা 0 হয়ে যাবে, মিউ 0 মানে এটা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক, এবং স্পিন মাল্টিপ্লিসিটিটা হয়ে যাবে 2 × 0 + 1 মানে হচ্ছে 1। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা বের করে নিতে পারলাম, খুব সহজেই বের করতে পারলাম। তাহলে এখানে আমরা যদি NH3-র পরিবর্তে আমরা যদি কোনো উইক ফিল্ড লিগেন্ডও দিতাম, তাহলে পরেও আমাদের কিন্তু একই ঘটনা বেরোতো, অর্থাৎ আমাদের sp3 স্ট্রাকচারে আসতো, sp3 হাইব্রিডাইজেশনই আসতো, বা আমাদের টেট্রাহেড্রাল স্ট্রাকচারই আসতো। তাহলে এবার আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। নেক্সট এটা হোম টাস্ক হিসাবে দিচ্ছি, তোমরা একটু বাড়িতে এটা করবে, পারলে অ্যান্সারটা আমাকে একটু কমেন্ট বক্সে লিখেও পাঠাবে, ঠিক আছে? সেটা হচ্ছে PT মানে প্লাটিনাম CN4 2-, ঠিক আছে? এখানে তোমরা প্লাটিনামের অক্সিডেশন স্টেটটা প্রথমে বের করবে, সিএনটা উইক ফিল্ড লিগেন্ড না স্ট্রং ফিল্ড লিগেন্ড সেটা বের করবে, একটু আগে আমরা এক্সাম্পল দেখেছি। আচ্ছা, একটা জিনিস বলে দিই, নিকেলের নিচে আছে প্যালাডিয়াম, তার নিচে আছে প্লাটিনাম। তাহলে নিকেলের কনফিগারেশন যেমন আমরা লিখছিলাম আর্গন 3d8 4s2 মানে পিওর নিকেল, যখন এদের অক্সিডেশন স্টেট 0 ঠিক সেই সময়তে, তাহলে ঠিক তেমনিভাবে আমাদের যে প্যালাডিয়াম রয়েছে এটা লিখবো আমরা ক্রিপ্টন 4d8 5s2, আর প্লাটিনামের ক্ষেত্রে লিখব জেনন 5d8 6s2। তাহলে আমাদের এখানে মেন গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 5d8 6s2 আর তারপরে 6p0 এখানটা নিয়ে। আমাদের নিয়ম একই, যেমন করে আমরা নিকেলের ক্ষেত্রে বের করলাম ঠিক তেমনিভাবে প্লাটিনামের ক্ষেত্রে বের করব, ঠিক আছে? 5d6x নিয়ে আমাদের তো কোনো ঝামেলা নেই, আমাদের শুধুমাত্র এখানে ইলেকট্রনগুলো বসাবো, আনপেয়ার ইলেকট্রন দেখবো, স্ট্রং ফিল্ড লিগেন্ড হলে ভেতরে ঢোকাতে পারবে, সেই অনুযায়ী আমাদের আইদার sp3 হবে অর dsp2 হবে। আচ্ছা, তোমরা তাহলে এই এক্সাম্পলটা করতে পারবে, করে পরে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? নেক্সট লাস্ট এক্সাম্পল যেটা আমরা দেখব সেটা হচ্ছে CuNH3 2+, ঠিক আছে? তো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে Cu2+, এটা হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, ঠিক আছে? তো কপারটা অ্যাকচুয়ালি এর পারমাণবিক সংখ্যা 29, তাহলে কপারের যে কনফিগারেশন সেটা হওয়া উচিত 3d10 4s1, কারণ 18 আর 10 28 আর 1 29, কিন্তু কপার 2+ আছে, সেই জন্য 4sটা 0 হয়ে যায়, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন বেরোয়, আর এখান থেকে একটা ইলেকট্রন বেরোনোর পরে এটা হয় 3d9। তাহলে পরে 4sটা 0 আর 4pটাও 0 থাকে। তাহলে এই যে 3d9, এই 3d9-এ আমাদের ইলেকট্রনগুলো ঠিক এইভাবে থাকে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে থাকছে, ঠিক আছে? পাশাপাশি 4s 0 আর 4p 0। এবারে এই যে NH3
এটা এখানে স্ট্রং ফিল্ড লিগেন্ড হিসেবে কাজ করে, কারণ আমরা দেখেছি যে NH3 বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রং ফিল্ড লিগেন্ড হিসেবে কাজ করে। এটা আমরা আগের দিনে ভিডিও থেকে আলোচনা করেছি। শুধুমাত্র কতগুলো ব্যতিক্রম রয়েছে, যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন আর কোবাল্ট, এগুলোর প্রত্যেকটা +2 স্টেটে থাকলে এদের সাথে যদি অ্যামোনিয়া বন্ড তৈরি করে তাহলে সেক্ষেত্রে সেটা উইক ফিল্ড লিগেন্ড হিসাবে কাজ করে। তো যাই হোক, এখানে কপার আছে, সেই জন্য এখানে স্ট্রং ফিল্ড লিগেন্ড হিসাবেই কাজ করবে। এবং এখানে যে ঘটনাটা ঘটায় সেটা হচ্ছে এই যে আনপেয়ার ইলেকট্রন, ঠিক আছে, এই ইলেকট্রনটাকে তো ভেতরের দিকে পাঠানোর কোনো ব্যবস্থা নেই, কারণ অলরেডি এগুলো 4টে ফিল আপ হয়ে আছে। সেই জন্য কি হয়, এই ইলেকট্রনটা শিফট হয়ে এখানে চলে আসে, ঠিক আছে, অর্থাৎ 4p-র একদম শেষ পোর্শনটাতে বা শেষ কক্ষকটাতে। তাহলে পরের স্টেপে কি হয়, 2 3 4, এখানটাতে একটা অ্যামোনিয়ার দুটো ইলেকট্রন ডোনেট করে এখানে, আর এখানটাতে এক জোড়া করে ইলেকট্রন ডোনেট করে। আর এই লোন পেয়ার ইলেকট্রনটা চলে আসে একদম শেষে, অর্থাৎ এখানে তৈরি হয় DsP2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলে এবার। বেশ, DsP2 হলে পরে এটাকে আমরা বলবো স্কয়ার প্লেনার, কোনো অসুবিধা নেই আমাদের। আচ্ছা, আর আনপেয়ার ইলেকট্রন আছে, সেই জন্য এটাকে আমরা ডায়া বলতে পারবো না, প্যারা বলবো। মিউ ভ্যালুটা থাকবে, মিউ সমান একটা আনপেয়ার ইলেকট্রন থাকলে সূত্র হচ্ছে n × n+2, তাহলে 1 × 1+2, তার মানে হচ্ছে মিউ এর ভ্যালুটা হয়ে যাবে 3, সরি √টা দিতে হবে, √3 বোর ম্যাগনেটন। ঠিক আছে, √3 বোর ম্যাগনেটন, √3 বোর ম্যাগনেটন। ঠিক আছে, পুরো ব্যাপারটা বুঝতে পারা গেল। আচ্ছা, স্পিন মাল্টিপ্লিসিটি কত হবে, 2 × s, s মানে এখানে একটা আনপেয়ার ইলেকট্রন, ওই জন্য হাফ +1, তার মানে 1 + 1 মানে 2। ঠিক আছে, আর স্ট্রাকচারটা হবে স্কয়ার প্ল্যানার। আচ্ছা, তাহলে এই হলো পুরোপুরিভাবে ভ্যালেন্স বন্ড থিওরির 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে ব্যাখ্যা। এরপরে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে ভ্যালেন্স বন্ড থিওরি কীভাবে কাজ করে এবং তার কিছু অ্যাপ্লিকেশন পার্ট বা এক্সাম্পল আমরা দেখব। ঠিক আছে, আশা করি পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারলে। বাড়িতে আরও যদি কিছু বই থেকে আরও এক্সাম্পল প্র্যাকটিস করতে পারো তাহলে আরও তোমাদের পক্ষে ভালো হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।